আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজকে এই শুভ সকালে তোমাদেরকে ফিনান্স ও ব্যাংকিং বীমা এই ক্লাসে স্বাগতম। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর মূলধনী আয় ব্যয় প্রাক্কলন অর্থাৎ পঞ্চমতম অধ্যায়, এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে অধ্যায় 5। এটি আসলে দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে আর্থিক সিদ্ধান্তগুলো গ্রহণ করার পূর্বে যে সকল ম্যাথমেটিক্সগুলো বা যে সকল ম্যাথমেটিক টার্মগুলো অ্যাপ্লাই করে আমরা সাধারণত আর্থিক সিদ্ধান্ত দিয়ে থাকি যে কোন প্রকল্পটি ভালো অথবা খারাপ হবে, এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত দিয়ে থাকি। তো এই ধরনের একটি ম্যাথমেটিক্স প্রবলেম সলভ করব আমরা। দেন আমরা আমাদের এই চ্যাপ্টারের ক্রিয়েটিভ কোশ্চেনগুলো করব। সো আজকে আমি ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে প্রথম দিন অর্থাৎ ফার্স্ট ক্লাসে তোমাদেরকে কিভাবে দেখিয়েছিলাম যে কিভাবে নিট আয় বের করতে হবে, অর্থাৎ নিট আয়ের মানগুলো কিভাবে বের করতে হয় সেই সম্পর্কে একটি ভালো ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। সো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা চেষ্টা করব নিট আয় থেকে কিভাবে নগদ প্রবাহ বের করতে হবে এবং একটি প্রতিষ্ঠানের অবচয়ের মান না দেওয়া থাকলে তখন আমরা কিভাবে অবচয় বের করব, আর নগদ প্রবাহ থেকে কিভাবে পেব্যাক সময় বের করতে হয়। সো প্রিয় শিক্ষার্থী, আমরা যেহেতু পেব্যাক সময় বের করতে কিভাবে সেটা জানার আগে ফার্স্টে জানবো পেব্যাক সময় কাকে বলা হয়। অর্থাৎ ফার্স্টে পেব্যাক সময় সংজ্ঞাটা শিখব। পেব্যাক সময়কে পিবিপি অর্থাৎ পেব্যাক সময় সাধারণত কাকে বলা হয় থাকে। পেব্যাক সময় সংজ্ঞাটা যদি বলতে চাই তাহলে আমরা যদি বলতে চাই বিনিয়োগকৃত অর্থ কত সময়ে ফেরত আসবে, তা নির্ণয় করার কৌশলকে পেব্যাক পিরিয়ড বলে। সো প্রিয় শিক্ষার্থী, ফার্স্টে আমরা পেব্যাক সময় কাকে বলে সে ব্যাপারে ফার্স্টে ধারণা নিব। অর্থাৎ আমি যদি কয়েকটি উদাহরণ দিই দেন আমি ডেফিনেশনটা বলতে পারি, অথবা আমরা ডেফিনেশন দিয়ে দেন আমরা উদাহরণ বলতে পারি যে আমি যখন একটি বিনিয়োগ করব সে বিনিয়োগকৃত অর্থ কত দিনের মধ্যে ফেরত আসবে, সে ফেরত যে সময়টা নির্ণয় করার পদ্ধতিটাকে পেব্যাক সময় বলা হয়ে থাকে। এখন আমি যদি একটা উদাহরণ দিই, সাপোজ মনে করো প্রিয় শিক্ষার্থী আমি 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছিলাম। আমরা একটি প্রকল্প যখন শুরু করতে যাই তখন আমরা সাধারণত যে টাকাটা ফার্স্টে বিনিয়োগ করে থাকি সেই টাকাকে বলা হয় প্রাথমিক বিনিয়োগকৃত অর্থ, বা এটাকে ইংলিশে বলে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। আর ইংলিশে আরেকটি কথা বলে এটাকে এনসিও অর্থাৎ নিট ক্যাশ আউটলে। অর্থাৎ যে অর্থটা সর্বদা চলে যাচ্ছে বা প্রথমে চলে যায় একটা বৃহৎ অর্থ, সে অর্থটাকে বলা হয় থেকে প্রাথমিক বিনিয়োগ। সো প্রিয় শিক্ষার্থী, যদি আমরা এটাকে প্রাথমিক বিনিয়োগ ধরি 1 লক্ষ টাকা, প্রিয় শিক্ষার্থী এখানে দেখো আমরা প্রাথমিক বিনিয়োগ কত লক্ষ টাকা ধরেছি, 1 লক্ষ টাকা ধরেছি। এখন আমার প্ল্যানিং থাকতে হবে যে আমার একটা প্রকল্প 5 বছর বা 7 বছর মেয়াদি হতে পারে। এখন এই প্রকল্পের 5 বছর 7 বছরের মধ্যে কি আমার 1 লক্ষ টাকা ফেরত আসবে কিনা, কারণ আমরা এইভাবে কিন্তু একটি প্রকল্পকে নির্বাচন করি যে কোন প্রকল্পটি ভালো না খারাপ হবে। তাহলে দেখা যাচ্ছে এখানে 1 লক্ষ টাকা করে বিনিয়োগ করে আমি বিনিয়োগ করেছি 1 লক্ষ টাকা, বাট আমার নগদ প্রবাহ অর্থাৎ বার্ষিক নগদ প্রবাহ যদি আমার 25,000 টাকা করে আসে, অর্থাৎ আমরা প্রতি বছর শেষে 25,000 টাকা করে কি করব, আমাদের টাকা ফেরত আসবে। তাহলে 1 লক্ষ টাকা ফেরত আসতে আমরা দেখা যাচ্ছে যে 25,000 50,000 50,000, 3 বছর আসবে 75,000, 4 বছর আসবে 1 লক্ষ টাকা।
অর্থাৎ আমার যে প্রকল্পের মেয়াদ থাকে 5 বছর বা 7 বছর অথবা 10 বছর, তাহলে দেখা যাচ্ছে 10 বছর প্রকল্পের মেয়াদের প্রকল্পটি থেকে 4 বছর পরে আমার খরচের টাকা ফেরত আসতেছে। তখন আমরা নির্বাচন করতে পারি যে ঠিক আছে, যে খরচের টাকা যদি 4 বছরে ফেরত আসে তাহলে পরবর্তী যে সময়টা আছে সম্পূর্ণ প্রতিষ্ঠান আয় করতে পারবে। এইভাবে একটি প্রতিষ্ঠানকে সিদ্ধান্ত দেওয়া যায় যে এই প্রকল্পটি ভালো না খারাপ হবে। সো পেব্যাক পদ্ধতি বলতে এটাকে বোঝানো হয় যে এই বিনিয়োগকৃত টাকা অর্থাৎ প্রাথমিক বিনিয়োগকৃত টাকা কত সময়ের মধ্যে ফেরত আসবে। যেমন এই টাকাটা আসছিল বার্ষিক বলতে প্রতি বছর, অর্থাৎ 1 বছর শেষে 25,000, 2 বছর শেষে 50,000, 3 বছর শেষে আসে মোট 75,000, 4 বছর শেষে আসে 1 লক্ষ টাকা। তাহলে এই প্রকল্পটি যদি 5 বছর, 7 বছর বা 10 বছর মেয়াদি থাকে, দেখা যাচ্ছে যে এখানে 4 বছর পরেই আমাদের বিনিয়োগকৃত টাকাটা ফেরত আসতেছে। এইভাবে আমরা একটি প্রকল্পকে নির্বাচন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই পেব্যাক সময় অর্থাৎ এই ধরনের ম্যাথমেটিক্সের বা মূলধন বাজেটিং এর পেব্যাক সময়ের সিদ্ধান্ত কিভাবে দিতে সেটা উদাহরণ দিয়েছে। সো আমরা পেব্যাক সময়ের অঙ্কগুলো করব। পেব্যাক সময়ের অঙ্ক সাধারণত দুই ধরনের থাকে। একটি হলো কিস্তির পরিমাণ প্রতি বছর যদি সমান থাকে তাহলে এক ধরনের অঙ্ক থাকবে, আর যদি কিস্তির পরিমাণ প্রতি বছর সমান না থাকে তাহলে একটু ভিন্ন সূত্র অ্যাপ্লাই করতে হয়। জাস্ট আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করতেছি। প্রিয় শিক্ষার্থী, দেখো পেব্যাক সময়কে আসলে পিবিপি রিপ্রেজেন্ট করা হয়ে থাকে পিবিপি অর্থাৎ পেব্যাক সময়, এটাকে বাংলাতে পেব্যাক সময় আমরা ইউজ করে থাকি। পেব্যাক সময় নির্ণয়ের ক্ষেত্রে আমরা সাধারণত 1 নম্বর শর্ত দেখো প্রিয় শিক্ষার্থী, যদি প্রতি বছর কিস্তির পরিমাণ এখানে কিস্তির পরিমাণ প্রিয় শিক্ষার্থী আমরা না বলে আমরা বিকল্পে একটি শব্দ অ্যাপ্লাই করতে পারি। এখানে যদি প্রতি বছর নগদ প্রবাহের পরিমাণ প্রিয় শিক্ষার্থী নগদ প্রবাহের পরিমাণ যদি সমান হয়, প্রতি বছর যদি নগদ প্রবাহের পরিমাণ সমান হয় তাহলে সূত্রটি হবে, অর্থাৎ পেব্যাক সময় সূত্রটি হবে প্রাথমিক বিনিয়োগ ভাগ নগদ প্রবাহ অথবা নগদ আন্তঃপ্রবাহ। ওকে প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা আন্তঃ শব্দটি ইউজ করতে পারি কারণ নগদ প্রবাহ দুই ধরনের হয়ে থাকে। একটি নগদ প্রবাহ বলতে বোঝাচ্ছে যে অর্থ চলে যাওয়াকে বলে, আরেকটি নগদ প্রবাহকে বলে নগদ আসাকে। যদি অর্থ চলে যায় তখন সেই নগদ প্রবাহকে সাধারণত নগদ বহির্প্রবাহ দ্বারা প্রকাশ করে, আর যে অর্থটা সর্বদাই ফিরে আসে সেটাকে সাধারণত নগদ আন্তঃপ্রবাহ দ্বারা প্রকাশ করা হয়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা পেব্যাক সময়ের ক্ষেত্রে প্রাথমিক বিনিয়োগ ডিভাইডেড নগদ আন্তঃপ্রবাহ এই ধাঁচের অঙ্কগুলো কেমন থাকে, অর্থাৎ প্রতি বছর সমান বলতে বোঝাচ্ছে যে প্রথম বছর যদি 20,000 টাকা ইনকাম করেন, পরবর্তী বছরে 20,000 টাকায়, পরবর্তী বছরে 20,000 টাকা, পরবর্তী বছরে 20,000, অর্থাৎ প্রতি বছরই সমান হারে তাদের নগদ আন্তঃপ্রবাহ ঘটে। এই ক্ষেত্রে সাধারণত যে সূত্রটি বসে এই সূত্রটি আমি বসিয়েছি এখানে। আমরা এই সূত্র অনুযায়ী একটি ম্যাথমেটিক্স প্রবলেম সলভ করি, দেন আমরা এনাদার প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমি যদি একটি উদাহরণ লিখি এভাবে, উদাহরণ একটি প্রকল্পে প্রাথমিক বিনিয়োগ দেখো প্রিয় শিক্ষার্থী, একটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 2 লক্ষ টাকা এবং বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ 2
বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ যথাক্রমে প্রবাহ 25,000 টাকা করে হলে পে ব্যাক সময় কত হবে? তো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখো, আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো নগদ আন্তঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহ কিভাবে বের করতে হয়? ফার্স্ট হলো আমরা জানি বিক্রয় থেকে চলতি ব্যয় বাদ দিতে হয়, চলতি ব্যয়ের পরে স্থায়ী ব্যয় বাদ দিতে হয়, স্থায়ী ব্যয়ের পরে পরবর্তীতে বাদ দিতে হয় ডেপ্রিসিয়েশন। এই সব কিছু বাদ দেওয়ার পরে যে অর্থটা থাকে সেটাকে বলা হয় মোট লাভ অথবা ক্ষতি। এই মোট লাভ থেকে ট্যাক্স বাদ দেওয়ার পরে যে অর্থটা থাকে এটাকে বলা হয় নিট লাভ। এই নিট লাভের সাথে ডেপ্রিসিয়েশন যোগ করার পরে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়। সো প্রিয় শিক্ষার্থী, আমাদের দুই ধরনের পার্থক্য আছে। এক ধরনের পার্থক্য হলো অ্যাভারেজ রেট অফ রিটার্ন, অর্থাৎ গড় মুনাফা হার নির্ণয় করার জন্য নিট মুনাফা লাগে, অর্থাৎ নিট আয় দরকার, বাট পেব্যাক সময় নির্ণয় করার জন্য নগদ আন্তঃপ্রবাহের দরকার। তাহলে নিট লাভ নগদ আন্তঃপ্রবাহের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী উপাদানটি হলো অবচয়। আমি অবশ্যই এটা ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। তাহলে নিট লাভের সাথে অবচয় যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়। তাহলে শিক্ষার্থী যদি কোনো কারণে নগদ আন্তঃপ্রবাহের মান দিয়ে যদি প্রশ্নে পরীক্ষা বলে যে গড় মুনাফার হার নির্ণয় করো, তখন আমার নগদ আন্তঃপ্রবাহ থেকে অবচয় বাদ দেওয়ার পরে যে অর্থটা পাবো সেটাকে নিট লাভ, দেন আমাদের অঙ্ক শুরু করতে হবে। সো প্রিয় শিক্ষার্থী, এইভাবে যদি কোনো প্রশ্নের ভিতরে নিট লাভ দিয়ে থাকে অথবা নিট মুনাফা থাকে, বাট নিট মুনাফা দিয়ে যদি তোমাকে পেব্যাক সময় নির্ণয় করতে বলে, তখন আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করতে পারি এভাবে যে নিট লাভের সাথে অবচয় যোগ করে নগদ আন্তঃপ্রবাহ বের করব, দেন আমরা অঙ্কটা স্টার্ট করব। সো প্রিয় শিক্ষার্থী, আমরা এই ম্যাথটি দেখি যে এখানে পেব্যাক সময়কে আমরা কিভাবে বের করতে পারি। যেহেতু আমি একটা সূত্র এখানে উল্লেখ করেছি, দেখো এই সূত্রের সাথে এটা অনেকটা মিল আছে। কেমন? দেখো, একটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 2 লক্ষ টাকা, এটা সকল ক্ষেত্রেই সমান, অর্থাৎ বিনিয়োগ আমি যা করছি এটা কখনোই চেঞ্জ হয় না, অন্য সকল ক্ষেত্রে এটা কোনো এই কথাটা এই ভাষাটা চেঞ্জ হবে না, এরকমই থাকে। প্রাথমিক বিনিয়োগ বা শুরুতে বিনিয়োগ বা প্রকল্প বাস্তবায়নকৃত বিনিয়োগকৃত টাকা, এইভাবে কথাটা বলে। সো একটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 2 লক্ষ টাকা এবং বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ 25,000 টাকা করে হলে, তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে যদি বলতো যে প্রথম বছরে 25,000, দ্বিতীয় বছর 30,000, তৃতীয় বছর 35,000, চতুর্থ বছর 50,000, এইভাবে যদি ডাইভার্সিফাই হতো, অর্থাৎ ভিন্ন ভিন্ন কোনো অ্যামাউন্ট আসতো, তখন সূত্র এটা হবে না, একটু ভিন্ন সূত্র হবে। আর যদি এই সূত্র অর্থাৎ কি বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ বলতে বলছে প্রতি বছরই আমাদের 25,000 টাকা করে আসতেছে, যেহেতু প্রতি বছর 25,000 টাকা করে আসতেছে, তো আমরা বলতে পারি যে নগদ আন্তঃপ্রবাহ পরিমাণ সমান, এটা অসমান নয়, কারণ 25,000 করে টাকা আসবে। এইভাবে প্রত্যেক বছর যদি অর্থের পরিমাণটা সমান হারে আসে, তখন আমরা সাধারণত এই সূত্রটি বসিয়ে থাকি। সো প্রিয় শিক্ষার্থী, আমরা এই অনুযায়ী যদি এই ম্যাথটি সলভ করতে চাই, তাহলে আমরা সহজে বসিয়ে দিতে পারি প্রাথমিক বিনিয়োগ। দেখো, প্রাথমিক বিনিয়োগ আমাদের আছে 2 লক্ষ টাকা, আর প্রতি বছর নগদ আন্তঃপ্রবাহ আছে 25,000 টাকা। সো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি 25 দ্বারা ভাগ কাটতে পারি, আমরা 25কে যদি 200 কে ভাগ করি, তাহলে 200কে যদি আমরা 25 দ্বারা ভাগ করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের 8 বছর লাগবে। অর্থাৎ একটি প্রকল্পে 2 লক্ষ টাকা উঠিয়ে নিয়ে আসতে আমার 8 বছর লাগে, আর এটাকে সাধারণত পেব্যাক সময় বলা হয়ে থাকে। এটি হলো এক ধরনের ম্যাথ, যেটা আমরা সাধারণত এমসিকিউতে, অর্থাৎ 1 মার্কের যে এমসিকিউ 30টি এমসিকিউ থাকে, তার মধ্যে একটি এমসিকিউ অবশ্যই এই টপিক্সের মধ্যে থেকে সাধারণত থেকে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এটুকু পারো, দেখা যাচ্ছে যে তুমি একটা এমসিকিউ, ইভেন এমন কেসে একটি ক্রিয়েটিভ কোশ্চেনও তুমি অ্যান্সার করতে পারছো। সো প্রিয় শিক্ষার্থী, আমরা এই এক ধরনের ম্যাথ দেখিয়েছি, যেটা আমরা সাধারণত মেইন বই দেখছি, এবং প্রত্যেকটা এমসিকিউর মধ্যে দেখা যাচ্ছে এই রিলেটেড একটি ম্যাথ থাকে। আজকে আমরা শিখব ভিন্ন ভিন্ন অ্যামাউন্ট দেওয়া থাকলে, অর্থাৎ ব্যতিক্রম যদি মান দেওয়া থাকে, তখন আমরা পেব্যাক সময় কিভাবে
বের করব। আমি এই ধরনের একটি উদ্দীপক উল্লেখ করতেছি প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো। এবং আমি আশা করি পরবর্তীতে তোমরা যখন ম্যাথ সলভ করবে এইভাবে সলভ করে, যাতে করে তুমি সাধারণত যে কোনো প্রবলেম যখনই আসুক না কেন তুমি সলভ করতে পারো। আমাদের দ্বিতীয় সূত্রটি যখন আমরা অ্যাপ্লাই করব, এটি হলো যদি প্রতি বছর কিস্তির পরিমাণ অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহ সমান না হয়। সূত্র 2 নাম্বার, এটি হবে সাধারণত আমরা জাস্ট পেব্যাক সময় বা পেব্যাক পিরিয়ড এটাকে পিবিপি দ্বারা প্রকাশ করি। এখানে একটা সংক্ষিপ্ত সিস্টেমটা আমরা অ্যাপ্লাই করে থাকি, a প্লাস সি ডিভাইডেড ডি, অর্থাৎ এই সূত্রটি অ্যাপ্লাই করি। আর এই সূত্রটি বসে যদি প্রতি বছর নগদ আন্তঃপ্রবাহ মান যদি অসমান থাকে, তখন এই সূত্রটি বসিয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা অসমান কিভাবে থাকে এবং তার সূত্রটি কিভাবে হবে আমি সেই ব্যাপারে একটি ধারণা দিচ্ছি, একটি উদাহরণ দিচ্ছি। এখানে এই উদাহরণ অনুযায়ী আমরা একটি ম্যাথ সলভ করব। প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে আমরা প্রথম বছর উল্লেখ করতেছি, এখানে নগদ প্রবাহ এই দুটি অ্যাপ্লাই করতেছি। এখানে বছরকে সাধারণত ইয়ার দ্বারা আর নগদ প্রবাহকে সাধারণত সিএফএটি অর্থাৎ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এটা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা জাস্ট একটি মান বসাচ্ছি। দেখো প্রথম বছর, এখানে প্রথম বছর নগদ প্রবাহ হবে 1,50,000 টাকা। আমরা দ্বিতীয় বছর দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের আছে 1 লক্ষ টাকা। তৃতীয় বছর আসে 80,000 টাকা। চতুর্থ বছর আছে আমাদের 50,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই প্রকল্পটি হলো 4 বছর মেয়াদী। তোমাকে এখানে বলবে প্রাথমিক বিনিয়োগের পরিমাণ প্রাথমিক বিনিয়োগ হলো 3 লক্ষ টাকা। এত টাকা হলে পেব্যাক সময় নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের দ্বিতীয় ধাঁচের প্রবলেমগুলো এইভাবে থাকে, অথবা এটা ব্যাখ্যা করে বলা থাকে যে একটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 3 লক্ষ টাকা এবং আগামী 1 থেকে 4 বছর পর্যন্ত তার নগদ আন্তঃপ্রবাহ যথাক্রমে প্রথম বছর 1,50,000, দ্বিতীয় বছর 1 লক্ষ, তৃতীয় বছর 80,000 এবং চতুর্থ বছর 50,000 টাকা হলে পেব্যাক সময় নির্ণয় করো। জাস্ট এভাবে থাকে। সো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে ম্যাথমেটিক্সের প্রবলেমগুলো আমি যেভাবে রিপ্রেজেন্ট করতেছি, আশা করি তোমরা এটা সহজে বুঝতে পারবে এবং এইভাবে প্রবলেমগুলো সলভ করলে পরবর্তীতে ইনশাআল্লাহ সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে। যার কারণে আমি এটা দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থী, এটা করার জন্য আমাদের একটি ছক ফলো করতে হবে। এই ছকে সাধারণত 3টি কলাম থাকবে এখানে। সো আমরা স্টার্ট করি, 3টি কলাম আমরা ফলো করবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে প্রথম বছর লিখবো বছর, দ্বিতীয় বছর লিখবো নগদ প্রবাহ, তৃতীয় বছর লিখবো প্রিয় শিক্ষার্থী দেখো ক্রমযোজিত নগদ প্রবাহ বা নগদ আন্তঃপ্রবাহ, একই কথা, নগদ। এখন প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে নতুন একটি টপিক আছে, সেটা হলো ক্রমযোজিত সংখ্যাটা কি। ক্রমযোজিত বলতে যেমন ক্রমযোজিত সিস্টেমটা হলো যেমন প্রথম 1 থাকবে, দ্বিতীয়বার 2 থাকবে। দেখো প্রিয় শিক্ষার্থী, তৃতীয়বার যদি 3 থাকে, তাহলে ক্রমযোজিত সংখ্যাটা প্রথম 1, এই 1 এর সাথে 2 যোগ করলে হবে 3, 3 এর সাথে 3 যোগ করলে হবে 6। এইভাবে জাস্ট ক্রমান্বয়ে হারে যার মানগুলোকে বৃদ্ধি পায় সেগুলোকে ক্রমযোজিত সংখ্যা বলা হয়ে থাকে। সো আজকে আমি তোমাদেরকে দেখাবো এখানে আমাদের পেব্যাক সময়টা জাস্ট কিভাবে নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী দেখো, বছরের ক্ষেত্রে এখানে ফার্স্টে সাধারণত 1 বছর সময় বসে, বাট আমি 0 বছর বসাবো।
এখানে 0 বছরে যে টাকাটা পড়বে, 0 বছর বলতে বছরের শুরুতে। আমরা সাধারণত জানি অর্থ কখনই বছরের শুরুতে আসে না, বছরের শুরুতে অর্থ যায়। তাহলে অর্থ যদি যে টাকাটা যাচ্ছে সেটা আসলে বছরের শুরুতে যায় কোন টাকাটা, সেটা বলে আমরা যখন কোথাও বিনিয়োগ করি বা বছরের শুরুতে যে অর্থটা খাটিয়ে থেকে সেই টাকাকে বোঝানো হয়। সো প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা যখন প্রাথমিক বিনিয়োগ করেছিলাম 3 লক্ষ টাকা, এই টাকাটা শুধু চলে গেছিল, আর সমস্ত টাকাগুলো দেখো আসতেছে। তাহলে যে টাকাটা চলে গেছে এটাকে আমরা মাইনাস দ্বারা ধরতে পারি, কারণ টাকা চলে গেলে কখনো টাকা বাড়ে না, টাকা কমে যায়। সো প্রিয় শিক্ষার্থী দেখো, প্রিয় শিক্ষার্থী আমরা যদি এখানে মাইনাসের 3 লক্ষ টাকা লিখতে পারি, ক্রমযুক্ত সংখ্যার ক্ষেত্রে এখানে যা আসবে ঠিক সেম সংখ্যাটাই বসাবো আমরা। এখন প্রিয় শিক্ষার্থী আমরা যা সেটাকে ব্রেকেট দ্বারা দেখাচ্ছি, ব্রেকেট বলতে মাইনাস, এই মাইনাসের সাথে যে প্রতি বছরের মানগুলো আমরা বসাবো। দেখো এখানে কয় বছর আছে, এখানে 1 বছর 2 3 4 5 বছর। তাহলে দেখো প্রথম বছর আমাদের নগদ আন্তঃপ্রবাহ এসেছিল 1,50,000, এটা ধনাত্মক অবস্থা। দ্বিতীয় বছর আসছিল আমাদের 1 লক্ষ টাকা। তৃতীয় বছর আসছিল আমাদের 80,000 টাকা। চতুর্থ বছর আসছিল দেখো আমাদের 50,000 টাকা। জাস্ট আমাদের এই উপাদানগুলো ছিল, আর এনাদের উপাদান নেই। সো আমরা দেখি প্লিজ এখানে পেব্যাক সময়টা কিভাবে ইউজ করব। প্রিয় শিক্ষার্থী তোমাদের একটা সহজ নিয়ম দেখাচ্ছি। দেখো ফার্স্টে তুমি -3 লক্ষ টাকা লিখবে, এই মাইনাসের সংখ্যার সাথে প্রতি বছর যোগ করবে, যতক্ষণ পর্যন্ত মাইনাস থাকবে ততক্ষণ পর্যন্ত যোগ করবো আমরা, পরবর্তী কোনো উপাদান আমরা যোগ আর করব না। সো প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা প্রথম -3 লক্ষ টাকা লিখতেছি, এখানে আমরা -3 লক্ষ টাকা লিখে দেন আমরা প্লাস করতে থাকবো। প্লাস হবে, দেখো প্রিয় শিক্ষার্থী ক্রমযোজিতা বলতে কি আস্তে আস্তে সংখ্যাগুলো বাড়তে থাকে। তার 3 লক্ষ টাকার সাথে প্রথম কি করব আমরা, 1.5 লক্ষ টাকা যোগ করব -3 লক্ষের সাথে, তাহলে আমাদের আসতেছে 1.5 লক্ষ টাকা। এখনো মাইনাস রয়ে গেছে, কারণ মাইনাসের 3 লক্ষ থেকে প্লাসের 1.5 লক্ষ বাদ দিলে থাকে এখনো 1,50,000। আমাদের এখনো কত আসতেছে প্রিয় শিক্ষার্থী, 1,50,000। এই 1,50,000 সাথে প্লাস আরো 1 লক্ষ টাকা যোগ করলে আমাদের মাইনাসের আসতেছে 50,000 টাকা। এই 50,000 টাকার সাথে প্রিয় শিক্ষার্থী দেখো এখানে 80,000 টাকা যোগ করলে আমার মাইনাসের মানটা আর থাকতেছে না, অর্থাৎ পজিটিভ চলে আসতেছে। তাহলে 50-এর সাথে 80,000 যোগ করলে প্লাসের আসতেছে 30,000 টাকা। প্রিয় শিক্ষার্থী জাস্ট এইটুকু শুধু মনে রাখবা, যে বছর এই মানটা পজিটিভ আসবে ঠিক এই বরাবর একটা টান দিবি, এখানে আন্ডারলাইন করবে জাস্ট এই এখানে জাস্ট, অর্থাৎ নগদ প্রবাহ নিচে একটা আন্ডারলাইন করবে। যে বছর এটা পজিটিভ আসবে, যদি শূন্য আসে তারপরে সমস্যা নেই, অর্থাৎ আমার পজিটিভ হতে হবে। যে বছর পজিটিভ অথবা ধনাত্মক মান আসবে ঠিক সেই বছর নগদ প্রবাহ নিচে দাগ দিবে, দাগ দিয়ে ঠিক এর অপোজিট উপরের সাইড এবং এটার ঠিক উপরের সাইডটাকে মার্কিং করবে। এভাবে মার্কিং করে তখন ইজিলি আমার যে মানগুলো আছে এটা বসা, অর্থাৎ এখানে এটাকে এ ধরতে হবে উপরের মানটাকে, এটাকে সি ধরবে, অর্থাৎ সিরিয়াল ধরে এ পরে সি দেন এটাকে ডি লিখবো আমরা। সো প্রিয় শিক্ষার্থী আমরা এই মানগুলোকে এখানে বসালে সহজে পেব্যাক সময়টি পেয়ে যাব। তো আমরা যদি পেব্যাক সময় সূত্র বসে, অতএব যদি লিখতে পাই আমরা পেব্যাক পিরিয়ড, পিবিপি অর্থাৎ পেব্যাক সময়, বা বাংলাতে লিখে দিবে তোমরা পেব্যাক সময়। সময় সমান সমান সূত্র কি হবে দেখো প্রিয় শিক্ষার্থী, a প্লাস সি ডিভাইডেড ডি। সো আমরা স্টার্ট করি। দেখো এখানে এ আছে 2 বছর অর্থাৎ 2 বসাবো। সি দেখো এখানে কত আছে 50,000। সো প্রিয় শিক্ষার্থী এখানে এই মানটাকে শুধুমাত্র মাথায় রাখতে হবে, এটা মানকে মাইনাস ধরা যাবে না, প্লাস ধরতে হবে। সো তাহলে আমরা কি এখানে 50,000 বসাচ্ছি ডিভাইডেড, এখানে দেখো 80,000 টাকা আছে ডি। সো আমরা 80,000 বসাইলে এই সহজেই পেব্যাক সময়টা পেয়ে যাব। তাহলে 50,000 ভাগ 80,000 প্লাস 2। সো প্রিয় শিক্ষার্থী আমরা এখানে পেতে পারি 2.63, অর্থাৎ 2.6 জাস্ট এত বছর অর্থাৎ এই প্রকল্পে 3 লক্ষ টাকা উঠিয়ে নিয়ে আসতে
2.6 বছর, অর্থাৎ 2 বছর 6 মাস বা 7 মাস এরকম সময় আমার লাগবে। অর্থাৎ প্রকল্পটি 4 বছর মেয়াদি, 2.6 বছর এরপরে যদি আমার আসল টাকা ফেরত আসে, তাহলে বাকি সময় প্রতিষ্ঠান কি করতে পারবে? অবশ্যই অবশ্যই মুনাফা অর্জন করতে পারবে। সো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পেব্যাক সময়ের দুইটি নিয়মই দেখিয়েছি। আমরা নেক্সটের দিন অথবা নেক্সট ক্লাসে একই সাথে গড় মুনাফার হার এবং পেব্যাক সময় কিভাবে